প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আবার ফিরে আসলাম আমাদের অনলাইন ক্লাসে বিগত ক্লাসগুলো অবশ্যই তোমরা উপভোগ করেছো। আশা করছি আজকের ক্লাসটাও তোমরা নিজেদের মধ্যে উপভোগ করবে এবং অন্যদেরকে শেয়ার করবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আমাদের আজকে পাঠের বিষয়, আমরা পাঠ্য বিষয়ের মধ্যে এই দেখো একটা বস্তু আমার হাতে আছে। খেয়াল করো, এটা একটা গোলাকৃতি বস্তু, হ্যাঁ, বা চুঙ্গা আকৃতি একটা বস্তু। এই চুঙ্গা আকৃতি বস্তু আমি কি করব, খেয়াল করো, আমি যদি এখান থেকে মুক্তভাবে পড়তে দিই, খেয়াল করছো যে মুক্তভাবে পড়তে দেওয়ার সময় বস্তুটি প্রথম যখন পতিত হচ্ছে তখন তার ব্যাগ বেশি ছিল। একটা এই পজিশনে এসে দেখা গেল তার ব্যাগ আস্তে আস্তে করে কমছে এবং দেখা যাবে যে একটা সময় এসে বস্তুটি তার একটা স্থির ব্যাগ, একটা ধ্রুব ব্যাগের নিচের দিকে পড়তে থাকবে। এই যে বস্তুটি ধ্রুব ব্যাগের নিচের দিকে পড়তে থাকবে, হ্যাঁ, এই থাকার এই ব্যাগ তৈরি হলো, এটা একটা নতুন ব্যাগ। এই ব্যাগ আমাদের আজকে টপিকস, আজকে আমাদের আলোচ্য বিষয়। ক্লিয়ার? তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রান্তিক ব্যাগ। প্রান্তিক থেকে অন্তব্যাগও বলা হয়। অন্তব্যাগ, প্রান্তিক ব্যাগ অথবা অন্তব্যাগ, এটাকে আবার ইংলিশে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। তাহলে এই টার্মিনাল ভেলোসিটি এটা আমাদের নতুন টপিকস। আমরা এর আগে অনেক ভেলোসিটি আমরা দেখেছি, অনেক ব্যাগের বিষয়ে আমরা জেনেছি। তবে আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই প্রান্তিক ব্যাগ। এই প্রান্তিক ব্যাগের ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্রান্তিক ব্যাগের ক্ষেত্রে কিভাবে তৈরি হয়, এই প্রান্তিক ব্যাগটা কিভাবে তৈরি হয়। যে প্রান্তিক ব্যাগটা তৈরি হচ্ছে কোনো সান্দ্র প্রবাহীর মধ্যে দিয়ে। কোনো সান্দ্র প্রবাহী বলতে আমরা জানি যে বায়ু, এটা একটা সান্দ্র প্রবাহী, হ্যাঁ, তরল, যে কোনো তরল, এটাও একটা সান্দ্র, ওটাও একটা সান্দ্র প্রবাহী। এই সান্দ্র প্রবাহীর মধ্য দিয়ে যখন কোনো বস্তু মুক্তভাবে পড়তে থাকে, হ্যাঁ, পতিত হওয়ার সময় বস্তুটির ওজন যত বেশি হবে সে তত ব্যাগের নিচের দিকে পড়তে থাকবে অভিকর্ষণ বলের প্রভাবে নিচের দিকে পতিত হতে থাকবে। আবার কি করবে, এই প্রবাহী এই সান্দ্রতার ধর্মের কারণে প্রবাহীর মধ্যে একটা ঊর্ধ্বমুখী বল তৈরি হবে। হ্যাঁ, সান্দ্রতার জন্য প্রবাহী একটি ঊর্ধ্বমুখী বল তৈরি করবে। বস্তুর ব্যাগ যত বাড়তে থাকবে এই সান্দ্র বল তত বাড়তে থাকবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী বলটা তত বাড়তে থাকবে। ফলে দেখা যাবে যে তাদের দুটি বল একসময় সমান হয়ে যাবে, অর্থাৎ অভিকর্ষজ বল, নিম্নমুখী অভিকর্ষজ বল যা তার ওজনের সমান, আর হ্যাঁ প্রবাহী কর্তৃক ঊর্ধ্বমুখী বল, দুটো সমান হয়ে যাবে। এই দুটো যখন সমান হয়ে যাবে ওই অবস্থায় তার মধ্যে নিট ত্বরণ শূন্য হবে। নিট ত্বরণ মানে কি, অর্থাৎ তখন আর তার ব্যাগ বাড়বে না। হ্যাঁ, ও অবস্থায় লব্ধি ত্বরণ তার মধ্যে শূন্য হবে। আর ত্বরণ শূন্য হওয়া কি ব্যাগ শূন্য হয়ে যাওয়া? না, তখন ব্যাগ শূন্য হবে না। হ্যাঁ, তখন সে একটা ধ্রুব ব্যাগে, একটা স্থির ব্যাগে নিচের দিকে পতিত হতে থাকবে। হ্যাঁ, প্রবাহীর মধ্যে দিয়ে কোনো বস্তু যে স্থির ব্যাগে নিচের দিকে পতিত হয় একে বলা হয় প্রান্তিক ব্যাগ বা টার্মিনাল ভেলোসিটি। তাহলে সংজ্ঞা আমরা করে ফেললাম, আমাদের সংজ্ঞা হয়ে গেল কোনো প্রবাহীর মধ্যে কোনো বস্তু যে স্থির ব্যাগে পতিত হয় তাকে প্রান্তিক ব্যাগ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার এই প্রান্তিক ব্যাগের একটা রাশিমালা আমরা তৈরি করতে চাই, একটা রাশিমালা তৈরি করব। তো এই রাশিমালা তৈরি করার জন্য আমরা ধরে নিচ্ছি যে বস্তু আমি প্রবাহীর মধ্যে দিয়ে পতিত করছি, সে বস্তুর ব্যাসার্ধ হচ্ছে r এবং ওই বস্তুর ঘনত্ব হচ্ছে ρ। বস্তুটি যে প্রবাহীর মধ্য দিয়ে পতিত হচ্ছে তার ঘনত্ব হচ্ছে সিগমা এবং বস্তুটি ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ইটা।
যে ব্যাগে বস্তুটি নিচের দিকে পতিত হচ্ছে তার ব্যাগ হচ্ছে ভি, হ্যাঁ, তার ব্যাগ হচ্ছে ভি, এবং বস্তুটির ভর আমি ধরে নিলাম হলো এম, বস্তুটির ভর হচ্ছে এম। ওকে, আবার ক্লিয়ার করছি, যে বস্তু আমি প্রবাহের মধ্য দিয়ে পতিত করছি সে বস্তুর ব্যাসার্ধ আর, ওই বস্তুটির ঘনত্ব রো, যে মাধ্যমে এটা প্রবাহিত হচ্ছে পতিত হচ্ছে সে মাধ্যমের ঘনত্ব হচ্ছে সিগমা, মাধ্যমের সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ইটা, বস্তুটি যে ব্যাগে পতিত হচ্ছে তার ব্যাগ ভি, আর বস্তুটির ভর হচ্ছে এম। তো এই অবস্থায় বস্তুটি ওজন, বস্তুটির ওজন কত হবে, বা আমরা ওজনটাকে আমরা অভিকর্ষজ বলও বলতে পারি। তাহলে বস্তুটি পতিত বস্তুটির ওজন, পতিত বস্তুটি ওজন ডব্লিউ আমরা দিলাম, ডব্লিউ সমান হচ্ছে mg, ডব্লিউ সমান mg। আবার m সমান কি লিখতে পারি, ভর, ভর সমান লিখতে পারি আয়তন ইনটু ঘনত্ব, আয়তন v, হ্যাঁ, আর ঘনত্ব হচ্ছে রো, বস্তু ঘনত্ব রো g। আবার আয়তন সমান আমরা জানি যে আয়তন সমান হচ্ছে, যেটা একটা গোলাকার বস্তু ব্যাসার্ধ চিন্তা করেছি, তাহলে গোলাকার বস্তু, তাহলে সেটা হচ্ছে 4/3 পাই r³ রো g। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম, পতিত বস্তুটির ওজন আমরা পেয়ে গেলাম, যে বস্তুটি নিচের দিকে পতিত হচ্ছে, পতিত বস্তুটির ওজন আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তো এরপরে আমরা আগে বললাম যে পতিত বস্তুর ওজন, হ্যাঁ, আবার কি করবে, একটা সান্দ্র বল তৈরি করবে, উপরে থেকে একটা সান্দ্র বল তৈরি করবে। হ্যাঁ, এই যে সান্দ্র বল তৈরি করলো, এই সান্দ্র বলের পরিমাণটা কত, এই সান্দ্র বলের পরিমাণটা আমরা যদি বের করি, হ্যাঁ, বা এটাকে আমরা আবার বলতে পারি হলো ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল বা প্লবতা আমরা এটা বলতে পারি, প্লবতাও বলতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো যে ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল আমাদের কি হবে, বা প্লবতা, হ্যাঁ, ঊর্ধ্বমুখী বল বা প্লবতা, এটাকে আমরা ডব্লিউ প্রাইম দিয়ে প্রকাশ করলাম। তো সেটা কি হবে, এই প্লবতাটা সমান হবে, আমরা জানি প্লবতা সমান হচ্ছে অপসারিত বস্তু, অপসারিত তরলের, হ্যাঁ, ভর, অপসারিত তরলের ওজন। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম অপসারিত তরলের ওজন। আবার এটার সমান আমরা লিখতে পারি কি, বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন। বস্তুর হারানো ওজন, তাহলে বস্তুর হারানো ওজন হিসেবে আমরা কি জানি, আমরা এখানে লিখব হলো যে m প্রাইম g, বস্তুর হারানো ওজন কি m প্রাইম, বস্তুর হারানো ওজন, হ্যাঁ, সেটা হবে আমার বস্তুর হারানো ওজন যদি আমরা এই করি m প্রাইম, এখানে কি বস্তুর হারানো ওজন m প্রাইম সিগমা আমরা এই করি, আচ্ছা হ্যাঁ m প্রাইম g। তাহলে mটা কি হবে, এখানে mটা হচ্ছে বস্তু, mটা হচ্ছে তার ওই ভর v, আর ঘনত্ব ছিল আমার সিগমা, তার এখানে অপসারিত তরলের ঘনত্ব সিগমা, আর এখানে হচ্ছে g। আবার এখানে v সমান আমরা জানি হলো 4/3 পাই r³ সিগমা g। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম প্লবতা। তাহলে বস্তুটির ওজন ছিল এটা, তার প্লবতা ছিল এটা, এই ওজন থেকে এই প্লবতা যদি আমি মাইনাস করে দিই, তাহলে সে নিচের দিকে যে পতিত হচ্ছে, কতটুকু ওজন নিয়ে সে নিচে থেকে পতিত হচ্ছে, তাহলে আমরা সেটাকে নিয়ে আমরা এটা দুটো পার্থক্য থেকে বের করতে পারি। তার মানে আমরা বলতে পারি যে নিম্নমুখী বল, হ্যাঁ, নিম্নমুখী বলটা কি করে পাবো, ওজন থেকে যদি তার প্লবতা মাইনাস করে দিই, তাহলে আমরা নিম্নমুখী বলটা পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো যে নিম্নমুখী বল, নিম্নমুখী বল কি, নিম্নমুখী বল আমি সেটাকে আমি F ধরলাম, নিম্নমুখী বল F সমান কি হবে, W মাইনাস W প্রাইম। তাহলে W কি ছিল, W ছিল আমার এই যেটা
এটা আগে ছিল ওজন, তাহলে ডব্লিউ এখানে লিখলাম হলো 4/3 পাই আর কিউব রো জি। আবার ডব্লিউ প্রাইম কি ছিল? ডব্লিউ প্রাইম ছিল আমার এটা, হ্যাঁ, 4/3 পাই আর কিউব সিগমা জি। ওকে, তাহলে আমরা এখানে নিম্নমুখী বলটা পেয়ে গেলাম। এখন আমরা বললাম যে এই নিম্নমুখী বল কি হবে? এই নিম্নমুখী বল তার প্লবতার সমান হবে, সরি, এই নিম্নমুখী বল প্রবাহীর সান্দ্র বলের সমান হবে। যদি এই সান্দ্র বল এবং নিচের দিকে যে পতিত হওয়া বল দুটো সমান হয়ে যায়, তখন একটা ধ্রুব বেগ তৈরি হবে, এটা আমরা বলেছিলাম। তাহলে আমরা এখান থেকে আরেকটু কাজ করতে পারি, আমরা কমন নিতে পারি যে 4/3 পাই আর কিউব জি নিলে রো মাইনাস সিগমা, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা আগে কি বললাম যে তার সান্দ্র বলের পরিমাণটা কি? তাহলে সান্দ্র বলের পরিমাণটা আমরা পাবো হলো স্টোকের সূত্র থেকে। স্টোকের সূত্রে তোমরা একটু দেখে নিও যে স্টোকের সূত্রে সান্দ্র বলের পরিমাণ আমরা পাই হলো স্টোকের সূত্র অনুসারে সান্দ্র বল আমরা এটাকে বললাম হলো F প্রাইম। F প্রাইম সমান হচ্ছে 6 পাই ইটা ভি আর। এখানে এটা হচ্ছে প্রবাহী সান্দ্রতা গুণাঙ্ক, ভি হচ্ছে যে বস্তু পতিত হচ্ছে সে বস্তুর ব্যাগ, আর হচ্ছে যে বস্তু পতিত হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে শর্ত মতে কি বললাম? এই দুটো বল সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে শর্ত মতে F প্রাইম ইকুয়াল F। তাহলে F প্রাইম আমার কি ছিল? 6 পাই ইটা ভি আর ইকুয়াল আমরা এখানে পেলাম হলো 4/3 পাই আর কিউব জি রো মাইনাস সিগমা। এবার আমার এখান থেকে যদি ভি কে রেখে দেই, আমি ভি বের করতে চাই, তাহলে ভি সমান কি হবে? 4/3 পাই আর কিউব জি রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই আমার এখানে আসছে কত? 6 পাই ইটা আর। এবার দেখো এখানে 3টা আর থেকে একটা কাটা যাবে, পাই পাই কাটা যাবে, হ্যাঁ। আবার এখান থেকে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, হ্যাঁ। তো ফাইনালি আমরা এখানে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি হলো যে 2r² জি ইনটু জি রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই 9 ইটা। খেয়াল করছো? এই 3 থেকে 9 ইটা। তাহলে আমরা প্রান্তিক বেগ বি একটা রাশিমালা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে প্রান্তিক বেগের রাশিমালা, হ্যাঁ। প্রান্তিক বেগ বি ইকুয়াল হচ্ছে 2r² জি ইনটু রো মাইনাস সিগমা বাই 9 ইটা। এখন তোমরা খেয়াল করে দেখো এই প্রান্তিক বেগ বিটা নির্ভর করছে কার উপর? এই প্রান্তিক বেগ নির্ভর করছে পতিত বস্তুর ব্যাসার্ধের উপর, বস্তুটির ঘনত্বের উপর, মাধ্যমের ঘনত্বের উপর, ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্কের উপর। ক্লিয়ার? তো এখন এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি, কিছু আলোচনা করে একটু সিদ্ধান্ত নিতে পারি। কিরকম সিদ্ধান্ত নিতে পারি খেয়াল করো। কি কি সিদ্ধান্ত নেওয়া যায় এখান থেকে? হ্যাঁ, যে যদি 1 নম্বর সিদ্ধান্তে আমরা বলতে পারি যে রো ইকুয়াল সিগমা হয় বা হলে, হ্যাঁ, এত হলে কি হবে? যদি বস্তুর ঘনত্ব এবং মাধ্যমের ঘনত্ব দুটাই সমান হয়, তাহলে তুমি এখানে সমান করো, দুটাই সমান হলে এটা 0, 0 হলে টোটাল অংশটা 0 হলে আমি এখানে ফাইনালি কি পেলাম? v ইকুয়াল 0 পাবো। অর্থাৎ তার কোনো ব্যাগ তৈরি হবে না, কোনো প্রান্তিক ব্যাগ তৈরি হবে না। প্রান্তিক ব্যাগ তৈরি হবে না এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রবাহীর মাঝে বস্তুটি যে নিমজ্জিত অবস্থা থাকবে,
হ্যাঁ, নিমজ্জিত প্রবাহের মধ্যে বস্তুটি নিমজ্জিত অবস্থা থাকে। এবার আবার আমরা এখানে বলতে পারি যে রো ইজ গ্রেটার দেন সিগমা হলে যদি বস্তুর ঘনত্ব মাধ্যমের ঘনত্বের চেয়ে বেশি হয়, মাধ্যমের ঘনত্বের যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে কি হবে খেয়াল করো, এটার মান বেশি এটা মান কম, বিয়োগ করলে কি হবে একটা পজিটিভ মান আমরা পাবো। পজিটিভ মান যদি থাকে তাহলে টোটাল অংশের একটা পজিটিভ মান আমরা পাবো। তার মানে আমরা v ইকুয়াল হচ্ছে পজিটিভ পাচ্ছি, ব্যাকটা পজিটিভ। ব্যাক পজিটিভ অর্থ হচ্ছে বস্তুটি যে বেগে পড়ছিল সে এই বেগে নিয়ে নিচের দিকে পড়তে থাকবে, অর্থাৎ বস্তুটি নিম্নমুখী একটা ব্যাগ তৈরি হবে, বস্তুটি নিম্নমুখী ব্যাগ তৈরি হবে। এবার আবার বলতে পারি হলো যে রো ইজ লেস দেন সিগমা, এত হলে যদি বস্তুর ঘনত্ব মাধ্যমের ঘনত্বের চেয়ে কম হয়, তাহলে এই বস্তুর ঘনত্ব কম মাধ্যমের ঘনত্ব বেশি, তাহলে এখানে নেগেটিভ মান তৈরি হবে। তো নেগেটিভ মান যদি তৈরি হয় তাহলে আমরা এখানে v পাবো হলো নেগেটিভ। তাহলে v নেগেটিভ অর্থ কি, হ্যাঁ, ঊর্ধ্বমুখী বলের পরিমাণ বেশি, আর ঊর্ধ্বমুখী বলের পরিমাণ যদি বেশি হয় তাহলে বস্তু কি নিচ থেকে উপরের দিকে ধাবিত হবে, নিচ থেকে উপর দিকে উঠবে। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কিছু প্রশ্ন আমরা পেয়ে পাবো। কিছু প্রশ্ন বলতে কি, যে লোহা নিচে পতিত হয়, পানিতে লোহা নিচের দিকে পতিত হয়, কিন্তু বায়ু বুদবুদ নিচ থেকে উপরের দিকে ধাবিত হয় কেন? ব্যাখ্যা সহজ হয়ে গেল তোমাদের জন্য। হ্যাঁ, যে লোহার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি, তো লোহার ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে বেশি হয় ফলে প্রান্তিক বেগ এর মান ধনাত্মক হবে, এই অবস্থায় বস্তুটি নিচের দিকে পতিত হবে। আবার হ্যাঁ, বায়ু বুদবুদ হচ্ছে একটি গ্যাসীয় উপাদান, এই গ্যাসীয় উপাদানের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম। তো পানির ঘনত্বের চেয়ে যদি গ্যাসীয় উপাদানের ঘনত্ব যদি কম হয় তাহলে কি হবে? তাহলে পানির তোমার এটা কম, এখানে গ্যাসীয় উপাদান হচ্ছে বস্তুর ঘনত্ব কম, আর মাধ্যম হচ্ছে পানির ঘনত্ব বেশি, ফলে একটা ঋণাত্মক ব্যাগ তৈরি হবে। এই ঋণাত্মক ব্যাগ তৈরি করার অর্থ হচ্ছে বস্তুটি নিচ থেকে উপর দিকে ধাবিত হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে প্রশ্ন পেয়ে গেলাম। হ্যাঁ, এখন কি কি প্রশ্ন পেলাম? আমরা প্রশ্ন পেলাম হলো এরকম যে লোহা পানিতে নিচের দিকে পড়ে, কিন্তু হ্যাঁ বুদবুদ উপরের দিকে পানির নিচের তল হতে উপরের তলের দিকে ধাবিত হয়। ধাবিত হয় কেন? হ্যাঁ, আমরা এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছো নিশ্চয়ই। এবার আমার আরেকটা প্রশ্ন এখানে আসে। একটা প্রশ্ন কি, যে বৃষ্টির ফুটার ব্যাগ উচ্চ ব্যাগ হয় না কেন? বৃষ্টি যখন পতিত হয় বৃষ্টি ফুটার ব্যাগ উচ্চ ব্যাগ প্রাপ্ত হয় না কেন? হ্যাঁ, তাহলে এটা একটু লিখি যে বৃষ্টি ফুটার ব্যাগ উচ্চ বেগ প্রাপ্ত হয় না কেন? উচ্চ বেগ প্রাপ্ত হয় না কেন? এটা ব্যাখ্যাটা কি হবে? এটা ব্যাখ্যাটা আমাদের সংজ্ঞার মধ্যে আগে চলে আসছে। সংজ্ঞার মধ্যে কি চলে আসছে? বৃষ্টির ফুটা যখন নিচের দিকে পতিত হয় তখন বায়ুর মধ্য দিয়ে পতিত হওয়ার সময় বায়ুর সান্দ্রতার জন্য একটি ঊর্ধ্বমুখী বল তৈরি হয়। হ্যাঁ, বায়ুর সান্দ্রতার জন্য একটি ঊর্ধ্বমুখী বল তৈরি হয়, ফলে বস্তুটি পানির ফুটার বা বৃষ্টির ফুটার ওজন এবং সান্দ্র বল দুটা সমান হয়ে যায়, ফলে তাদের মধ্যে নিট ত্বরণ শূন্য হয়, অর্থাৎ বৃষ্টির ফুটাটি প্রান্তিক বেগ লাভ করে, আর প্রান্তিক বেগ লাভ করার কারণে বৃষ্টির ফুটার বেগ
হ্যাঁ বৃদ্ধি পায় না, উচ্চ বেগ প্রাপ্ত হয় না, সে একটি ধ্রুব বেগ নিয়ে নিচের দিকে পতিত হতে থাকে। ক্লিয়ার? ওকে, আজকে আমরা এই পর্যন্তই আমাদের পাঠের বিষয়। আমরা আবার আগামী দিন আবার নতুন ক্লাস নিয়ে আসবো, নতুন বিষয় নিয়ে আসবো। এই পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলো উত্তর এবং সমীকরণ তোমরা আত্মস্থ করে ফেলো। পাশাপাশি আমি যে প্রান্তিক বেগের যে রাশিমালা দিয়েছি, এই রাশিমালা দিয়ে যে প্রবলেমগুলো আছে তোমাদের বইয়ের উদাহরণে, সেই প্রবলেমগুলো সলভ করে ফেলো। আশা করছি যে তোমরা ভালো করবে। আর প্রতিষ্ঠান খোলা হওয়ার পরেই আমি এই অধ্যায়ের উপর তোমাদের একটা পরীক্ষা নিব, তোমরা সেই পরীক্ষার জন্য প্রিপারেশন অবশ্যই নিয়ে নিবে। ওকে, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো।